উইদাউট পরিশ্রমে পয়সা তৈরি করা এই দেশের জন্য সম্ভব না। কোন রকম কোন অসৎ পন্থায় যদি আমি ব্যবসা করার চেষ্টা করি তাহলে এখানকার অথরিটি টুডে অর টুমরো আমাকে এটা ধরে ফেলবে। পিপিএল বেসিক্যালি বেসড অন আটলান্টা জর্জিয়া। একটা কোম্পানি সম্পূর্ণ এই প্রজেক্টটাকে হ্যান্ডেল করবে, সম্পূর্ণ সিডিপি পেশেন্টকে হ্যান্ডেল করবে। এটা নিয়েই প্রজেক্টটাকে নিয়ে কাজ করছে গভর্নমেন্ট। এটা অ্যাপ্রুভাল দিয়েছে মার্চ মাসের 31 তারিখ লাস্ট ডেট, যে আমাদের মতো যারা আমরা সিডিপিপি নিয়ে কাজ করি আমাদের সাথে তারা থাকতে পারবে না। অল পেশেন্ট মাস্ট সুইচ টু পিপিএল। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত টাইম টেলিভিশনের বিজনেস প্রোগ্রাম বিস্টক অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই নিউ ইয়র্ক শহরে বিশ্বের যেটি রাজধানী হিসেবে খ্যাত, সেখানে একটি সময় ছিল যখন আমরা দেখেছি যে বাংলাদেশি যারা আমরা আসি তারা অন্যান্য দেশের বিজনেসম্যানদের নিয়ে গর্ব করতাম বা তাদের বিষয়ে কথা বলতাম। কিন্তু দৃশ্যপটের পরিবর্তন হয়েছে। আজ বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের আপন গুণে, আপন মেধায়, আপন ব্যবসায়িক পরিসরে তারা তাদের নামে সুনামে বাংলাদেশের ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করছে, বাংলাদেশকে গর্বের সাথে তুলে ধরছে এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আজ তেমনই একজন, এই যে বাংলাদেশের ব্যবসার যে উত্থান তারই অন্যতম যিনি আমরা বলতে পারি ফাউন্ডার, মোহাম্মদ শাহনওয়াজ আজ আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে এসেছেন। নতুন বছরে আমরা তাকে স্বাগত জানাই। মোহাম্মদ শাহনওয়াজ, হ্যাপি নিউ ইয়ার আপনাকে। আপনাকে শুভ নববর্ষ। কেমন আছেন আপনি? জি, আমরা ভালো আছি। আমরা যদি প্রশ্ন উত্তরে যাই, সেটি প্রথমে আসি, যেটি বলছিলাম যে একটি সময় ছিল যখন আমরা আসলে অন্যান্য দেশের ব্যবসায়ীদের নিয়ে বলতেন, কিন্তু আপনি যখন এই পথটি শুরু করলেন গত 5-6 বছর বা 10 বছর, 1 দশকের জার্নিটা, আসলে শুরুর জার্নিটা কেমন ছিল? আজকে তো আমরা বেশ গর্বের সাথে বলছি, কিন্তু শুরুতে যখন আসছিলেন বা এসে যখন তাদের সাথে করছেন, সেই মুহূর্তে বাংলাদেশের ফ্ল্যাগ আপনার মাথায়, আজকে যেই মানুষজন আপনাকে নিয়ে গর্ব করছে, সেই স্টার্টিং জার্নিটা যদি নিউ ইয়র্কের জার্নিটা একটু স্বল্প পরিসরে শুনতে পেতেন। ধন্যবাদ জয়ন ভাই আপনাকে, এবং ধন্যবাদ জানাই আমাদের টাইম টিভিকে। বেসিক্যালি আমরা সত্যি কথা বলতে যখন এদেশে আসি এবং এদেশে এসে আমরা আমাদের শুরু করি আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড, তখন আসলে আমরা অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে অনেক কিছু করে আমরা এখানে এসেছি। সত্যি কথা বলতে আমরা যখন, আমার প্রথম বিজনেস ছিল ইন্স্যুরেন্স ব্রোকারেজ বিজনেস। এটার পিছনে আসার কারণও ছিল যে তখনকার আমলে ট্যাক্সি ইন্ডাস্ট্রিতে কোনো লোকই ইন্স্যুরেন্স ব্রোকারেজ বিজনেস করতো না, এবং আমি এটা করতে গিয়ে দেখলাম যে আমাদের ড্রাইভারদেরকে কিভাবে হেল্প করা যায়। অনেক বাধা পেয়েছি আমরা, কারণ বিজনেস করলে তো হবে না। আমাদের এটা বিষয়টা হলো যে ইন্স্যুরেন্স করা মানে আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্রোকার হিসেবে কাজ করা, এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমার কন্ট্যাক্ট থাকতে হবে, তাহলেই আমি ব্যবসা করতে পারবো। যখনই কন্ট্যাক্ট আনতে গেছি তখনই আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের জন্য এই বিজনেসটা না, এই বিজনেসটা আমাদের এখানকার লোকের জন্য, তোমরা এটার পিছনে সময় নষ্ট করো না। সো তাহলে সেই ক্ষেত্রে কত কষ্ট করে আমাদের সেই কন্ট্যাক্টগুলো আনতে হয়েছে, এবং আমরা আমাদের যখন ড্রাইভার ভাইদেরকে সেবা দিয়েছি। পরবর্তীতে এসে একটা একটা করে আমরা যখন বিভিন্ন বিজনেসে ডেভেলপ করেছি আমরা, তখন এসে আমরা এই হোম কেয়ার করেছি, ডে কেয়ার করেছি, ড্রাইভিং স্কুল করেছি, নার্সিং ট্রেনিং স্কুল করেছি, ডিএমবি এক্সপ্রেস সার্ভিস করেছি, এবং আমরা মোটামুটি নিউজ পেপার, উইকলি নিউজ পেপার বিজনেসের ভিতরে ইনভলভমেন্ট নিয়েছি। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এখন এখানে এসে পৌঁছেছি। এসে যদি কোনো ব্যবসা করতে হয় তাহলে প্রথম শর্ত হলো আপনাকে সততার সাথে ব্যবসা করতে হবে এবং পরিশ্রম, কারণ উইদাউট পরিশ্রমে পয়সা তৈরি করা এই দেশের জন্য সম্ভব না। আর সততার বাইরে পয়সা তৈরি করা বা বিজনেস করা এই দেশে সম্ভব না, কারণ এখানে ক্রেডিট বলে একটা জিনিস আছে। এই ক্রেডিটটা যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে সে বিজনেস করতে পারবে না। আর কোন রকম কোন অসৎ পন্থায় যদি আমি ব্যবসা করার চেষ্টা করি তাহলে এখানকার অথরিটি টুডে অর টুমরো আমাকে এটা ধরে ফেলবে। এটা একটা জিনিস রয়ে গেছে এখানে, যে আমি যদি কোনো ব্যবসা করতে গিয়ে কোনো অনৈতিক কোনো কাজ করি সেটা আমাকে সাথে সাথে ধরবে না, কিন্তু 2-4 বছরের ভিতরে আমি ধরা পড়বো, কারণ তারা আমার জন্য ফাইল তৈরি করবে, তারপরে এসে আমাকে ধরবে। সো আমরা হঠাৎ করে আজকে একটা অন্যায় করলাম, কালকে সকালেই আমি ধরা পড়ে যাব তারা।
এই জন্য এদেশে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে সততার সাথে ব্যবসা করতে হবে এবং পরিশ্রম করতে হবে। আমি সততা এবং পরিশ্রম আমার ভিতর ছিল, যার কারণে আজকে আমার এই গোল্ডেন এজ হোম কেয়ার বলি, নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ বলি, অথবা আমার নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার বলি, সবগুলো প্রতিষ্ঠানই প্রতিষ্ঠিত হয়েছে শুধু সততার জন্য। কারণ নিউ ইয়র্ক মার্কেটে এখনো পর্যন্ত, নট অনলি নিউ ইয়র্ক, আমি নর্থ আমেরিকা নিয়ে কথা বলবো, যে নর্থ আমেরিকার ভিতরে এখনো পর্যন্ত আমি কখনো কোনো কাজের ভিতরে কোথাও কোনো অসৎ পন্থা অবলম্বন করিনি। কোনোদিন ক্রেডিট কার্ড জালিয়াতি করিনি, কোনোদিন চেক জালিয়াতি করিনি, এবং আমার একটা চেক কখনো বাউন্স হয়নি। এই যে ক্রেডিটটা অর্জন করেছি, এটাই আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলি পুঁজি। এটাই হলো আমার সবচেয়ে বড় পুঁজি। আপনি হোম কেয়ারকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এবং আপনার সেই হোম কেয়ার কিন্তু এখন মোটামুটি বিভিন্ন শাখা প্রশাখা এবং আপনি নতুনত্ব আনছেন হোম কেয়ারের ব্যবসায়। এবং এই যে ধারণাটা, এই ধারণাকে, এই কনসেপ্টগুলোকে আপনি কিভাবে নতুনভাবে আরো এক্সপ্যান্ড করছেন এবং সামনে এই জায়গাটিকে আপনি কোন জায়গায় দেখতে চান? আমরা জানি যে আমাদের হোম কেয়ার ইন্ডাস্ট্রিতে সিডিপিএপি বলে একটা প্রোগ্রাম আছে, যে বড় পপুলার প্রোগ্রাম। কিন্তু এই প্রোগ্রামের বাইরেও কিন্তু আরো অনেক ধরনের প্রোগ্রাম আছে, যেটাকে আমরা পিসিএ বলছি, লেক্সা সার্ভিস, অথবা আমরা এনএসটিডি বলছি, অথবা আমরা টিবিআই বলছি। যেটা হলো এনএসটিডি হলো নার্সিং হোম ট্রানজিশন ডাইভার্সন প্রোগ্রাম, এবং আমরা টিবিআই বলছি ট্রমেটিক ব্রেন ইনজুরি প্রোগ্রাম। এগুলো বিষয়ে আমাদের অনেকেই জানেন না, কিন্তু আমি এই সমস্ত বিষয়ের উপরে মোটামুটি একটা স্টাডি করেছি এবং এই সমস্ত লাইসেন্সগুলো আমি নিয়ে রেখেছি। সো যদি কখনো এই সিডিপিএপি, যেটাকে আমরা সংক্ষেপে সিডিপ্যাপ বলি, যেটা কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এইটাই ছিল। পাচ্ছি না, যেহেতু আমার এই কোম্পানিতে আপনার এনএসটিডি, টিবিআই, লেক্সা সবগুলো লাইসেন্স আছে। সো আমি যে কোনো মুহূর্তে এগুলোকে কনভার্ট করে আমি ওখানে নিয়ে আসব, এবং কোনো সেবা গ্রহণকারী ব্যক্তি কোন রকম তার সেবা পেতে বাধাগ্রস্ত হবে না, যদি আমার কোম্পানির সাথে সম্পৃক্ত থাকে। আমরা সম্প্রতি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইম্পোজিং চিন্তাভাবনা চলছে সিডিপ্যাপকে ঘিরে। তো সেই যে নতুন যে বছর 2025 শুরু হয়েছে, সেই জায়গাটিকে আপনারা কিভাবে বিষয়টাকে অ্যাটেনশন দিবেন, বা কিভাবে এই জায়গাটিকে উত্তরাবার জন্য আপনাদের কাজ করবেন, বা পরিত্রাণের আসলে উপায়টা কি? বিষয়টা হলো যে গভর্নমেন্টের যে নিউ পলিসিটা আসছে, যে এসএফআই বলছে, যেটা বলে স্টেট ওয়াইড ফিসক্যাল ইন্টারমিডিয়ারি প্রোগ্রাম, যেটাকে বলছে যে একটা কোম্পানি তারা আমাদের পুরো সিডিপ্যাপটাকে কন্ট্রোল করবে। দ্য নেম অফ দ্য কোম্পানি ইজ পিপিএল। পিপিএল বেসিক্যালি বেসড অন আটলান্টা, জর্জিয়া। একটা কোম্পানি সম্পূর্ণ এই প্রজেক্টটাকে হ্যান্ডেল করবে, সম্পূর্ণ সিডিপ্যাপ পেশেন্টকে হ্যান্ডেল করবে। এটা নিয়েই প্রজেক্টটাকে নিয়ে কাজ করছে গভর্নমেন্ট। এটা অ্যাপ্রুভাল দিয়েছে মার্চ মাসের 31 তারিখ লাস্ট ডেট, যে আমাদের মতো যারা আমরা সিডিপিএপি নিয়ে কাজ করি, আমাদের সাথে তারা থাকতে পারবে না। অল পেশেন্ট মাস্ট সুইচ টু পিপিএল। এখন কথা হলো যে পিপিএল এ গেলে তারা অনেক বেনিফিট থেকে বঞ্চিত হবে। পিপিএল এ গেলে তারা সার্ভিস পেতে বঞ্চিত হবে, কারণ কি একটা বড় কোম্পানি এত সার্ভিস দিতে পারবে না এই কোম্পানিগুলোকে, এত পেশেন্টকে। যার কারণে আমরা বলছি যে আপনারা আপনাদের সার্ভিসটাকে পরিবর্তন করে আপনারা এখন লেক্সা সার্ভিসে চলে আসুন। লেক্সা সার্ভিসে আসলে একটা প্রবলেম রয়ে গেছে, যে আগে ছেলে মেয়েরা তারা দেখাশোনা করতো তার বাবা মাকে, বা তার ছেলের বউ, অথবা মেয়ের হাজবেন্ড, অথবা স্পাউস। এগুলো স্পাউস অবশ্য কখনোই দেখাশোনা করতে পারেনি। এইরা যা দেখাশোনা করতো, এরা দেখাশোনা করতে পারবে না। এরা বাইরের কোনো এইড, অনাত্মীয়, একই বাসায় থাকে না, এরকম কোন ব্যক্তি পিসিএ সার্টিফিকেট নিয়ে তারা দেখাশোনা করতে পারবে। কিন্তু এটাও যদি তারা করে, তাহলেও তারা বেনিফিটেড হবে, অনেক ধরনের বেনিফিটেড হবে। যার কারণে আমরা সাজেস্ট করি যে আপনারা যারা সিডিপ্যাপ সার্ভিস নিচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেন, গোল্ডেন এজের কাছে আসেন, আমরা আপনাদের সার্ভিস যাতে টিকে থাকে সেই ব্যবস্থা করব। তবে আরো একটা বিষয় রয়ে গেছে, যে পিপিএল একা কাজ করবে, কিন্তু ডিপার্টমেন্ট তাদের আরো 24 জনকে তারা দায়িত্ব দিয়েছে সাব এজেন্ট হিসেবে কাজ করার জন্য পিপিএল এর সাথে। আমরা এদের সাথে কথা বলেছি এবং আমরাও তাদের সাথে কন্ট্যাক্টে যাচ্ছি, এবং আমাদের কাছেও সিডিপ্যাপ থাকবে, আমরাও তাদের মাধ্যমে কাজ করব পিপিএল এর সাথে। যদি কোনো ব্যক্তি বলে যে না আমি পিপিএল এই থাকবো, আমি ট্রান্সফার হব না, তাহলে আমাদের মাধ্যমে তারা পিপিএল এ থাকতে পারবে।
আমরা তাদের সার্ভিস দিব। এটা শুধু গোল্ডেন এজ পারবে। গোল্ডেন এজের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, এমওইউ সাইন হয়েছে। ইন্স্যুরেন্স রেট ঠিক আছে, ইন্স্যুরেন্স রেট সিডিপ্যাপের ক্ষেত্রে যে রেট, পিসি এর ক্ষেত্রে রেটে একটু পরিবর্তন আছে, কিন্তু যখন পিপিএল এর কাছে যাবে তখন পিপিএল কিন্তু তাদেরকে অনেক কম রেট দেবে, যার কারণে আমাদের সাথে থাকলে তারা এই কম রেটটা পাবে না। তারা যে রেটটা এখন পাচ্ছেন এই রেটই তারা পাবেন, কোন একটা তেমন পরিবর্তন হবে না। আপনি জ্যাকসন হাইটসে যারা বিজনেস কমিউনিটি আছেন সেটির আপনার সামনেই জ্যাকসন হাইটসটার বিজনেসের কলেবরটা বৃদ্ধি পেয়ে আপনি এখানকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। সো জ্যাকসন হাইটস যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিকেন্দ্রীকরণ হয়েছে, ব্রঙ্কস বা অন্যান্য সাইডে জ্যামাইকাতে চলে গেছে, জ্যাকসন হাইটসের যে জৌলুস, সেই জৌলুস বা যে আকর্ষণ সেই জায়গাটিকে কি এখনো আছে বলে মনে করেন? আর যদি না হয় তাহলে এই জ্যাকসন হাইটসের যে আবেদন, বিশ্বব্যাপী আবেদন, সেটির জন্য আপনি নিউ ইয়র্কের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশি কমিউনিটির, সেক্ষেত্রে আপনার সাজেশন বা পরামর্শ, আপনারা কিভাবে সেই জ্যাকসন হাইটসকে তার ঐতিহ্যের জায়গাটি সবসময় ধরে রাখবেন? জ্যাকসন হাইটের ঐতিহ্য এখনো রয়ে গেছে। জ্যাকসন হাইটের ঐতিহ্য আগে যেমন ছিল এখনো তেমন আছে, তবে ওই জৌলুস কমেনি। কিছু কাস্টমাররা দুইটা কারণে কিছুটা দ্বিমুখী হয়ে গেছে। একটা কারণ হলো, প্রথম কারণ হলো একটু পার্কিং প্রবলেম, যেহেতু পপুলেশন ডেন্সিটি বেড়ে গেছে। পপুলেশন ডেন্সিটি যখনই বাড়ছে তখন সাথে সাথে আমাদের ভেহিকলের ডেন্সিটি বাড়ছে, সুতরাং গাড়ি পার্কিং এর একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেমটা যেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি সেটা হলো আমাদের স্ট্রিটের উপরে অনেক সময় বিভিন্ন সময় ময়লা পড়ে থাকে এবং অনেক সময় ময়লা ফেলা হয় এবং ওখানে কিছু মালামাল রেখে সাইডওয়াকের যাতায়াতের ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে। এটা অনেক সময় অনেক ধরনের কাস্টমাররা ডিসলাইক করে। তারা বলছে যে আমি গাড়ি পার্কিং করতে পারি না এবং সাইড ওয়াক থেকে হাঁটতে গেলে আমাদের কাছে কিছু একটু অস্বস্তিকর পরিবেশ মনে হয়, যার কারণে কিছু কাস্টমার এর চাপ জ্যাকসন হাইটে কমে গেছে। বাট ওই যে জ্যাকসন হাইটের জৌলুস, যে জ্যাকসন হাইটে যাব, বাজার করব এবং ফিরে আসবো, সেটা কিন্তু এখন রয়ে গেছে। তা আমরা জ্যাকসন হাইট বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে আমরা এখানে রাস্তা পরিষ্কার রাখবো। অ্যাট দ্য সেম টাইম আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি যে কয়েকবার করে তোমরা পুলিশের গাড়ি দিয়ে এখানে রাউন্ড দেবে এবং তোমরা বলবে যে ডবল পার্কিং করো না। যদি ডবল পার্কিং না করে তাহলে হয়তোবা আমাদের এই জিনিসটা আর থাকবে না, কেটে আসবে। বাংলাদেশের যে সংস্কৃতি, সে সংস্কৃতিকে ধারণ করবার ক্ষেত্রেও আমি কিন্তু দেখি যে আপনি এবং ভাবি বেশ মানে লিডিং রোলে থাকেন এবং যে কোনো সংস্কৃতিতে বাংলাদেশের 12 মাসে প্রবাসে বসে এটি আসলে খুব ব্যতিক্রমী একটি ব্যাপার, যে একটি পরিবার একটি বাংলাদেশের পুরো আয়োজনের সাথে থাকে। বাংলাদেশকে কি সবসময় হৃদয়ে লালন করে এই কালচারটাকে বিশ্বে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে আরো দূর আপনি যেতে চান কিনা? আমার ওয়াইফ গান করেন এবং সে শখ করে গান করে, কিন্তু এই গান করার পিছনে তার কারণটাও রয়ে গেছে এই বাংলা সংস্কৃতিটাকে ধরে রাখা। কারণ আমরা যে ভাষায় কথা বলি, আমরা যে ভাষায় পড়াশোনা করেছি, যেটা আমাদের মাতৃভাষা, আমরা চাই যে আমাদের পরবর্তীতে যে জেনারেশনটা আসছে সেই জেনারেশনটা অন্তত পক্ষে আমাদের সংস্কৃতিটাকে অন্তত তাদের হৃদয়ে রাখে। আর এই সংস্কৃতিটা যখনই হৃদয়ে রাখবে তখন আমাদের রিলিজিয়নটাও তারা হৃদয়ে রাখবে। তারা ভুলে যাবে না যে আমরা মুসলিম বা আমরা অন্য কোনো ধর্মীয় অবলম্বন। সুতরাং আমাদের বাংলা কালচারকে আমাদের ধরে রাখতে হবে, বাংলায় আমাদের কথা বলতে হবে, বাংলায় আমাদের সন্তানাদিরা লিখতে না পারুক, পড়তে না পারুক, কিন্তু অন্তত জন্য বাংলায় কথা বলতে পারে এবং বাংলায় যে কথা বলা না, বাংলায় যদি কোনো জিনিস তারা শুনে তারা অর্থটা বুঝতে পারে যে এটা বাংলা কালচারটাকে, যে এটা তাদের হৃদয়ে ধারণ করার জন্যই আমাদের এত ইনিশিয়েটিভ, এত কিছু। যে বাংলা, আমি খুব আনন্দিত যে আমার সন্তানাদিরা তারা কিন্তু এই বাংলা কালচারটাকে ধরে রাখছে। আমি আমার পরিবারে আমার সন্তানদের সাথে বাংলায় কথা বলি, কারণ ইংলিশে কথা বলার কিছু নাই, কারণ এটা তাদের ভাষা হয়ে গেছে এদেশে। সুতরাং তাদের সাথে বাংলায় কথা বললে তারা বাংলা কালচারটাকে ধরে রাখবে। এটা কিন্তু আমাদের প্রয়োজন। আমাদের এটা যদি আমরা না রাখি, আমাদের যদি সংস্কৃতি আমরা না রাখি, একটা দিন কিন্তু আমাদের এই বাংলা সংস্কৃতি পরবর্তীতে কয়েকটা জেনারেশনে যে বিলুপ্ত হয়ে যাবে। যেই স্বপ্ন নিয়ে গোল্ডেন এজ বা আপনার এই নিউ ইয়র্কের একজন বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে বাংলাদেশকে তুলে ধরার যেটি যাত্রা, সেটিকে সামনের দিনগুলোতে আপনি গোল্ডেন এজ সহ আপনার অন্যান্য প্রতিষ্ঠান কোন মর্যাদায় বা কোন স্থানে নিয়ে যেতে চান? খুব সুন্দর কথা বলেছেন। আশার তো শেষ নাই, চাহিদারও শেষ নাই। তবে আমি চাই যে আমার গোল্ডেন এজ হোম কেয়ার শুধু নয়,
আমাদের যে শাহনওয়াজ গ্রুপ রয়েছে, শাহনওয়াজ গ্রুপকে আমরা নর্থ আমেরিকাতে এমন একটা জায়গায় নিয়ে যাব যেন এই শাহনওয়াজ গ্রুপকে লোকজন একটা সম্মানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়। এই শাহনওয়াজ গ্রুপে যারা কাজ করবে তারা যেন সততার সাথে কাজ করে, সেটার একটা যেন স্বীকৃতি তারা পায়, এবং সবাই যেন জোর গলায় বলতে পারে যে আমাদের বাংলাদেশি একজন ভাই এই নিউ ইয়র্কে বসে একটা গ্রুপ নিয়ে ভালো করছে। যার কারণে আমি এই সম্মানটুকু চাই আমাদের ক্রেতাদের কাছ থেকে বা আমাদের সেবা গ্রহণকারী ব্যক্তিদের কাছ থেকে, যে না, আমি এই শাহনওয়াজ গ্রুপ থেকে যে সেবাটা পাচ্ছি সেই সেবাটা যেন প্রকৃত সেবা পাচ্ছি, এইটাতেই আমার সবচেয়ে বেশি গর্ব। ধন্যবাদ মোহাম্মদ শাহনওয়াজ। দর্শক শুনছিলেন শাহনওয়াজ গ্রুপের কর্ণধার মোহাম্মদ শাহনওয়াজের কথা, যিনি এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশের যে ফ্ল্যাগ সেটিকে তিনি ব্যবসায়িক তার যাত্রা, সামাজিক যাত্রা, সাংস্কৃতিক যাত্রা দিয়ে তিনি অগ্রগামী ভূমিকা পালন করছেন। মোহাম্মদ শাহনওয়াজ যেই স্বপ্নের কথা বলেছেন, যেই স্বপ্নের মাধ্যমে তিনি তার এই যাত্রা শুরু করেছেন, সেই স্বপ্নকে তিনি আরো অনেক দূরে নিয়ে যেতে চান। শুধু নিউ ইয়র্ক না, সারা বিশ্বের মানুষ যেন শাহনওয়াজ গ্রুপের যে বিভিন্ন উইং আছে সেই উইং এর কার্যক্রম দিয়ে যেন গর্বের সাথে বলতে পারে শাহনওয়াজ গ্রুপ বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উৎসারিত কর্মকাণ্ডের মাধ্যমে আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা সেই আশাতেই থাকলাম। দর্শক, আজকের মতো অনুষ্ঠানের এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।